জনি। আচ্ছা ঠিক আছে, তাহলে পরিবর্তনশীল ব্যয় পদ্ধতি কি? যে ব্যয় পদ্ধতিতে পরিবর্তনশীল বিক্রিত পণ্যের ব্যয় এবং মজুত পণ্য নির্ণয়ে তিনটি খরচ, সেটা কি কি একটু খেয়াল করো প্রত্যেকে। প্রত্যক্ষ কাঁচামাল ডিরেক্ট ম্যাটেরিয়ালস, প্রত্যক্ষ মজুরি ডিরেক্ট লেবার, এবং পরিবর্তনশীল কারখানা উপরিব্যয় ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড। এই তিনটি খরচ বিবেচনা করা হবে, তাকেই আমরা বলবো পরিবর্তনশীল ব্যয় পদ্ধতি বা ভেরিয়েবল কস্টিং। একইভাবে অ্যাবজর্পশন কস্টিং বা পরিশোষণ ব্যয় পদ্ধতি কি? যে ব্যয় পদ্ধতিতে বিক্রিত পণ্যের ব্যয় এবং মজুত পণ্য নির্ণয়ে চারটি খরচ যথাক্রমে ডিরেক্ট ম্যাটেরিয়ালস বা প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি ডিরেক্ট লেবার, পরিবর্তনশীল কারখানা উপরিব্যয় ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, এবং স্থায়ী কারখানা উপরিব্যয় ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। এই চারটি খরচ বিবেচনা করা হবে, সেই পদ্ধতিকে আমরা বলবো অ্যাবজর্পশন কস্টিং বা পরিশোষণ ব্যয় পদ্ধতি। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। বুঝছি। এই অঙ্কের মধ্যে এগুলো মানে লেটে ঢুকছে। এখন শুরু হয়েছে ক্লাস, এখন শুরু হয়েছে। আচ্ছা তাহলে আমরা এটা দিয়ে কি স্টার্ট? হ্যাঁ, ফার্স্ট পেজ এটা। আচ্ছা এবার আমরা একটু দেখি যে ভেরিয়েবল বা ডিরেক্ট কস্টিং বা অ্যাবজর্পশন কস্টিং আমাকে মূলত কি করতে বলা হয়। আমরা একটু দেখি, আমাদের মূলত এই অঙ্কে দুইটা রিকোয়ারমেন্ট যেতে পারে, সর্বোচ্চ দুইটা রিকোয়ারমেন্ট। আমরা একটু দেখি রিকোয়ারমেন্ট গুলো কি কি চায়। একটু রিকোয়ারমেন্টটা খেয়াল করো প্রত্যেকে। এক নাম্বার রিকোয়ারমেন্টে কি বলছে? রিকোয়ারমেন্ট টু প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট ইউজিং অ্যাবজর্পশন কস্টিং অ্যান্ড ভেরিয়েবল বা ডিরেক্ট কস্টিং। তার মানে তোমাকে কি তৈরি করতে বলবে বলো তো? ইনকাম স্টেটমেন্ট। ইজ ইট ক্লিয়ার? রেসপন্স করো। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া। ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে বলবে। আরেকটা দেখো, আরেকটা রিকোয়ারমেন্ট আমাদের বলে প্রিপেয়ার এ রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এর অর্থ হচ্ছে আমরা যে ইনকাম স্টেটমেন্টটা তৈরি করলাম, এই ইনকাম স্টেটমেন্টটা সঠিক হয়েছে কিনা তার প্রমাণ এই রিকনসিলিয়েশন স্টেটমেন্টের মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের অঙ্কটা সঠিক হয়েছে কিনা। তার মানে এই চ্যাপ্টারের অঙ্ক তোমরা নিজেরা করেই বুঝতে পারবা তোমাদের অঙ্কটা সঠিক হয়েছে কিনা। বুঝতে পারছো? জি ভাইয়া। তাহলে একটা অঙ্কে সর্বোচ্চ দুইটা রিকোয়ারমেন্ট চাইতে পারে, ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে বলতে পারে দুইটা পদ্ধতিতে, আর হচ্ছে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তৈরি করতে বলতে পারে। এখন তোমাকে যখন রিকোয়ারমেন্ট দিবে তখন তো অঙ্কে কিছু তথ্য দেওয়া থাকবে, সেই তথ্যগুলো কি কি থাকতে পারে? রুলস নাম্বার 1, প্রত্যেককে ভালো করে খেয়াল করো। প্রদত্ত অঙ্কে সাধারণত 4টি ইউনিটসের তথ্য দেওয়া থাকতে পারে। কয়টা ইউনিটের তথ্য থাকতে পারে? 4টা। আমরা দেখি কি কি। ওপেনিং ইনভেন্টরি ইন ইউনিটস, প্রোডাকশন ইউনিট, সেলস ইউনিট, এন্ডিং ইনভেন্টরি ইন ইউনিটস। তাহলে ফার্স্ট কাজ হবে অঙ্কটা পড়ে এই 4টা ইউনিট আছে কিনা সেটা আইডেন্টিফাই করা। এখন আমি অঙ্ক পড়ে দেখলাম এই 4টা ইউনিট আছে, তাহলে তো কোনো বিষয় নাই। এখন যদি কোনো একটা মিসিং থাকে তাহলে আমাদের করতে হবে কি, সেটা ওয়ার্কিংস করে নির্ণয় করে নিতে হবে। তোমরা কি কথাটা বুঝতে পারছো? জি ভাইয়া। তাহলে আমরা একটু দেখি। দেখো আমি লিখেছি উপরোক্ত 4টি ইউনিটসের কোনো একটি না থাকলে সেটি সাধারণত ওয়ার্কিংস করে নির্ণয় করতে হয়। এক্ষেত্রে মনে রাখতে হবে যে, এক্ষেত্রে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে কি, একই অঙ্কের মধ্যে যদি ওপেনিং এবং এন্ডিং ইনভেন্টরি উভয়টি দেওয়া না থাকে, ভালো করে খেয়াল করো, অঙ্কের মধ্যে ওপেনিং ইনভেন্টরিরও মান নাই, এন্ডিং ইনভেন্টরির মানও দেওয়া নাই, সেক্ষেত্রে আমাদের ওপেনিং ইনভেন্টরিকে 0 ইউনিট মনে করতে হবে। তখন আমরা ওপেনিং এর মান কত ধরে নেব? 0। এবং হ্যাঁ, এবং নিম্নোক্ত পদ্ধতিতে এন্ডিং ইনভেন্টরি নির্ণয় করতে হবে। তাহলে আমরা একটু দেখি এন্ডিং ইনভেন্টরি সূত্র। দেখো এন্ডিং ইনভেন্টরি ইন ইউনিটস ইকুয়াল টু ওপেনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন মাইনাস সেলস। ওপেনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন মাইনাস সেলস, এই হচ্ছে আমাদের সূত্র। এখন দেখো আমি তোমাদের মনে মনে কাল্পনিক সংখ্যা দিয়ে বুঝাই। মনে করো ওপেনিং ইনভেন্টরি দেওয়া আছে 1000,
প্রোডাকশন দেওয়া আছে 10,000, সেলস দেওয়া আছে 8,000, ইন্ডিং ইনভেন্টরি দেওয়া নাই। তাহলে আমরা ইন্ডিং ইনভেন্টরি বের করব। ওপেনিং এর মান 1,000, প্রোডাকশন 10,000, সেলস হচ্ছে 8,000। তাহলে 1 আর 10, 11,000 থেকে 8,000 বাদ, তার মানে 3,000 ইন্ডিং বের হবে। ক্লিয়ার? জি ভাইয়া। এখন মনে করো অঙ্কে ওপেনিং এর মান দেয়া নাই, ইন্ডিং এর মানও দেয়া নাই, সেক্ষেত্রে ওপেনিং এর মানটাকে আমরা কত ধরবো? 0। আচ্ছা, এইবার মনে করো অঙ্কে ওপেনিং এর মান দেওয়া আছে, প্রোডাকশন দেওয়া আছে, আর ইন্ডিং ইনভেন্টরি দেওয়া আছে, সেলস দেওয়া নাই। তাহলে সেলস কিভাবে বের করব? এই একই সূত্র ইউজ করব। যেটা থাকবে না সেটা আমরা বাম সাইডে নিয়ে নেব। বুঝতে পারছো? জি ভাইয়া। এই এই একটা একটা সূত্রই সূত্র মনে রাখবে। সব জায়গায় ইউজ করতে হবে। হ্যাঁ। আচ্ছা। ইজ ইট ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। তখন কি সেলসের যদি মাইনাস ইন্ডিং ইনভেন্টরি হবে? হ্যাঁ, তখন সেলস বাম সাইডে চলে আসলে সেলস এর জায়গা তাহলে তো এটা প্লাস হয়ে গেল, আর ইন্ডিংটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে। বুঝতে পারছো? একই ভাবে যদি প্রোডাকশন না থাকে একই সিস্টেমে আমরা করব। এই সূত্রটাই মনে রাখবা, এই সূত্রটাতে মান বসাবা, অন্যগুলো বের হয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, আমরা এবার পরবর্তী রেকর্ড 2 কি হচ্ছে গিয়ে দুইটারই প্রুফ বের করতে হবে। এই রিকনসিলিয়েশন ভেরিয়েবল আর অ্যাডজাস্টমেন্ট এই দুইটারই। দুইটার তথ্য নিয়ে হ্যাঁ, হ্যাঁ। রিকনসিলিয়েশন করতে হয়, এই দুইটার তথ্য নিয়ে। ঠিক আছে? ও একটাই স্টেটমেন্ট হবে, মানে একটাই ছক হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার আমরা রুলস নাম্বার 2, আচ্ছা ঠিক আছে। সবাই খেয়াল করো। দেখো, প্রদত্ত অঙ্কে সাধারণত 6টি খরচ দেওয়া থাকতে পারে। আমাদের এই অঙ্কগুলোতে সাধারণত 6টি খরচ থাকতে পারে। কয়টা খরচ থাকতে পারে? 6টা খরচ। আমরা একটু খরচগুলো এখনই মুখস্থ করব। সবাই একটু খেয়াল করো, এই খরচগুলো সম্পর্কে সবাই আগে ধারণা আছে। ডিরেক্ট ম্যাটেরিয়াল নাম শুনছো আগে? জি ভাইয়া। কি ভাইয়া? তাহলে 6টা খরচ কি কি দেখো? ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, ভেরিয়েবল সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, আর একটা ফিক্সড সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা বলো তো, এই 6টা খরচের মধ্যে কয়টা ফিক্সড আছে আর কয়টা ভেরিয়েবল আছে? যে কেউ একজন বলো। ফিক্সড দুইটা, ভেরিয়েবল চারটা। ফিক্সড আর চারটা হচ্ছে ভেরিয়েবল। গুড। দুইটা। এই মোট 6টা খরচের মধ্যে 2টা ফিক্স, সেটা হচ্ছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আর ফিক্সড সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। আর বাকি চারটা হচ্ছে ভেরিয়েবল। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। ওকে। আচ্ছা, এইবার প্রত্যেকে এই 4টা খরচ খেয়াল করো। প্রথম 4টা খরচ, ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। আচ্ছা, এই প্রথম 4টার মধ্যে ভেরিয়েবল কয়টা? 3টা। আর ফিক্সড কয়টা? একটা। একটা। অনেক সময় আমাদের এই সবগুলো খরচ মনে রাখতে অসুবিধা হতে পারে, এ কারণে আমরা এদেরকে একটু সংক্ষেপে নাম দিতে পারি। এই প্রথম 3টা খরচ, ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, এই 3টার মধ্যে কোনো ফিক্সড নাই, এই কারণে এই 3টার একটা নাম দেওয়া যায়। দেখো, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট, এই 3টা খরচের নাম কি? ম্যানুফ্যাকচারিং কস্ট। তার মানে অঙ্কে অনেক সময় ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার আর ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড এই 3টার মান আলাদা আলাদা না দিয়ে সরাসরি বলা থাকতে পারে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট। তার মানে যখনই ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট বলা থাকবে তখনই বুঝতে হবে এই 3টা খরচকে বুঝাইছে। ইজ ইট ক্লিয়ার? আর কোনো প্রশ্ন আছে? আর যদি ওটা না দেওয়া থাকে তাহলে কি 3টা যোগ করে নিতে হবে? এই 3টা আলাদা আলাদা থাকবে তখন। আচ্ছা, এবার আমরা একটু দেখব। এবার দেখো, এই প্রথম 3টাকে আমরা বলছি ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট, কিন্তু এই প্রথম 4টাকে একবার একটা নাম দেওয়া যায়। প্রথম 4টাকে একটু দেখো, 4টার নাম কি দিছি? অনলি ম্যানুফ্যাকচারিং কস্ট। 1 যোগ 2 যোগ 3 যোগ 4। তার মানে ম্যানুফ্যাকচারিং কস্ট বললে তোমার বুঝতে হবে ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। তার মানে ম্যানুফ্যাকচারিং এর মধ্যে ভেরিয়েবলও আছে, ফিক্সডও আছে, বাট ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্টের মধ্যে
শুধুমাত্র ভেরিয়েবল গুলো, ফিক্স নাই। কারো কোনো শুধুমাত্র প্রশ্ন আছে? ভেরিয়েবল। না ভাইয়া। যতটুকু বোঝানো হয়েছে, কারো কোনো প্রশ্ন? এইবার দেখো এই 5 নাম্বার এবং 6 নাম্বার, ভেরিয়েবল সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আর ফিক্সড সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এই দুইটা খরচকে একত্রে বলা হয় সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তার মানে আমি যখন বলবো সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, তখন তোমার বুঝতে হবে এর মধ্যে ভেরিয়েবলও আছে, ফিক্সডও আছে। বুঝতে পারছো? ফিক্সড আছে। হ্যাঁ। কিন্তু যখন আমি স্পেসিফিক ভাবে বলবো যে অনলি ভেরিয়েবল সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, তখন শুধু ভেরিয়েবল সেলিংটাই বুঝতে হবে। ক্লিয়ার? এবার খেয়াল করো, এই যে 6টা খরচ, এই 6টা খরচ আমাদের যে অঙ্কের 2টা পদ্ধতি, এই 2টা পদ্ধতির ক্ষেত্রেই এই 6টা খরচই আসবে, কিন্তু কোনোটা আগে কোনোটা পরে। দেখো আমি লিখছি যে উপরোক্ত 6টি খরচই উভয় পদ্ধতিতেই আসবে, এক্ষেত্রে কোনোটি আগে আসবে আবার কোনোটি পরে। আমরা খুব সহজে এই 6টা খরচের স্টেপ মনে রাখতে পারি। একটা ছোট একটা স্টেপ দেখলে আমরা খুব সহজে মনে রাখতে পারি। একটু দেখো, নিম্নোক্ত স্টেপগুলো মনে রাখলে সহজে দুইটি পদ্ধতির পার্থক্য বোঝা যাবে। অ্যাবজর্পশন কস্টিং এর সময় 6টি খরচ 2টা স্টেপে আসে, পক্ষান্তরে ভেরিয়েবল বা ডিরেক্ট কস্টিং এর সময় 6টি খরচ 3টি স্টেপে আসে। আমরা স্টেপগুলো একটু খেয়াল করি। অ্যাবজর্পশন কস্টিং এর সময় 6টা খরচ দেখো কিভাবে আসে। প্রথমে ম্যানুফ্যাকচারিং কস্ট নামে আসবে। আমরা জানি ম্যানুফ্যাকচারিং কস্ট মানে কয়টা খরচ? 4টা খরচ। আরেকটা আসবে সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বললে কয়টা খরচ বোঝায়? দুইটা, একটা ভেরিয়েবল সেলিং, একটা ফিক্সড সেলিং। তাহলে দেখো তো এই যে এই দুইটা খরচের মধ্যে কি মোট 6টা খরচ অন্তর্ভুক্ত আছে এই দুইটা নামের মধ্যে? আছে ভাইয়া। ওকে, এবার আমরা যাব ভেরিয়েবল বা ডিরেক্ট কস্টিং। দেখো প্রথমে আসবে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট। আমরা জানি ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট মানে কয়টা খরচ? 3টা। তারপরে আসবে ভেরিয়েবল সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। ভেরিয়েবল সেলিং এন্ড অ্যাডমিন বলতে কয়টা বোঝায়? একটা। তাহলে দেখো এইখানে নিছি 3টা আর এই একটা 4টা। বলো তো বাকি আছে আর কয়টা? দুইটা। কোন দুইটা বাকি কেউ বলতে পারবা? দুইটা বাকি আছে। 4 আর 6। ফিক্সড কস্ট দুইটা বাকি। দেখো তো এই ফিক্সড কস্টের এই দুইটা বাকি না, একটা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আর একটা ফিক্সড সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ। জি ভাইয়া। সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। হ্যাঁ, তাহলে দেখো তো মোট 6টা খরচ হইছে, দুই পাশেই কি 6টা হইছে? জি ভাইয়া। তাহলে অ্যাবজর্পশনের সময় কয়টা স্টেপ হবে খরচগুলো? হ্যাঁ ভাইয়া। দুইটা স্টেপ। দুইটা। আর ভেরিয়েবলের সময় দুইটা কয়টা স্টেপ? 3টা। তিনটা স্টেপ। 3টা। ওকে, আচ্ছা এবার আমরা চলে যাই আমাদের 3 নাম্বার রুল। ভাইয়া একটু আগের পেজটা দেবেন? দেবেন? এইটা না, তার আগে। এর আগের পেজ। এবার আমরা 3 নাম্বার রুলসটা খেয়াল করব। একটু সকলে দেখো, প্রদত্ত অঙ্কে ম্যানুফ্যাকচারিং অবলিক ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট, ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার এবং ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিটে দেওয়া থাকলে সেটিকে টোটাল করার জন্য প্রোডাকশন ইউনিট দিয়ে গুণ করতে হবে। কি বললাম? ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার অথবা ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড এই টাকাগুলো যদি পার ইউনিটে থাকে তবে সেটাকে টোটাল করতে হবে। আর টোটাল করার জন্য আমরা কি দিয়ে গুণ করব? প্রোডাকশন ইউনিট দিয়ে। আর আমরা প্রোডাকশন ইউনিট অঙ্কের শুরুতেই পেয়ে যাব, তাই না? জি ভাইয়া। আচ্ছা, 3 নাম্বার রুলস কমপ্লিট। কারো কোনো প্রশ্ন আছে? একটু আবার বলেন। বলা হয়েছে কি অঙ্কে যদি ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার বা ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড অথবা ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিটে দেওয়া থাকে, বলা আছে কি ডিরেক্ট ম্যাটেরিয়াল পার ইউনিট টাকা 2 টাকা, ডিরেক্ট লেবার 3 টাকা, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড 5 টাকা।
এগুলো তো পার ইউনিটে আছে, কিন্তু আমার অঙ্ক করার সময় তো এগুলোকে টোটাল টাকায় রূপান্তর করতে হয়। তখন কি করব, এই পার ইউনিট গুলোকে অঙ্কে প্রদত্ত প্রোডাকশন ইউনিটে গুণ করব। ইজ ইট ক্লিয়ার? জি ভাইয়া। এবার 4 নাম্বার রুলস। প্রদত্ত অঙ্কে ভেরিয়েবল সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স পার ইউনিটে দেওয়া থাকলে সেটিকে টোটাল করার জন্য সেলস ইউনিট দিয়ে গুণ করতে হবে। ভালো করে খেয়াল করো, ভেরিয়েবল সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স যদি পার ইউনিটে থাকে তখন টোটাল করার জন্য আমরা সেলস ইউনিট দিয়ে গুণ করব, আর বাকি সব জায়গায় গুণ করব কি দিয়ে? প্রোডাকশন ইউনিট দিয়ে। মনে থাকবে? প্রোডাকশন ইউনিট এবার 5 নাম্বার রুলস। থাকবে ভাইয়া। প্রদত্ত অঙ্কে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট অথবা ইহার উপাদান, ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিটে দেওয়া থাকলে, পক্ষান্তরে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল টাকায় দেওয়া থাকলেও ইহাকে পার ইউনিটে রূপান্তর করে নিতে হবে। একটু ভালো করে বোঝার চেষ্টা করো। বলা হয়েছে কি, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট অথবা ইহার উপাদান। আমরা জানি ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট মানে কয়টা খরচ? তিনটা। কি কি? ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার আর ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড। এই তিনটা টাকা পার ইউনিটে দেওয়া আছে। কিসে দেওয়া আছে? পার ইউনিটে। কিন্তু ফিক্সড ফ্যাক্টরির টাকাটা টোটাল টাকায় দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা করব কি, এই ফিক্সড ফ্যাক্টরিটাকেও পার ইউনিটে রূপান্তর করে নিব। কথাটা কি বুঝতে পারছো তোমরা? জি ভাইয়া। আচ্ছা, তাহলে দেখো এই ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডকে পার ইউনিটে রূপান্তর করার একটা সূত্র আছে আমাদের। আমরা সূত্রটা দেখি। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট ইকুয়াল টু টোটাল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ডিভাইডেড নরমাল ক্যাপাসিটি অবলিক বাজেটেড প্রোডাকশন অবলিক অ্যাকচুয়াল প্রোডাকশন। এইখানে তিনটা দিয়ে ভাগ দেওয়া হয়েছে, কিন্তু পরীক্ষার সময় তো তিনটা দিয়ে ভাগ দেবো না, যে কোনো একটা দিয়ে ভাগ দেবো। এখন কোনটা দিয়ে ভাগ দেব একটু ভালো করে খেয়াল করো। অঙ্কে যদি নরমাল ক্যাপাসিটি, বাজেটেড প্রোডাকশন এবং অ্যাকচুয়াল প্রোডাকশন এই তিনটার মানই দেওয়া থাকে, তাহলে ভাগ দিব নরমাল ক্যাপাসিটি দিয়ে, কারণ নরমাল ক্যাপাসিটির মান বড়, সর্বোচ্চ, সুপ্রিম। তাহলে অঙ্কে নরমাল ক্যাপাসিটি থাকলে আর অন্যগুলো দেখার প্রয়োজন নাই, তখন নরমাল ক্যাপাসিটি দিয়ে ভাগ দেব। এবার অঙ্কে যদি নরমাল ক্যাপাসিটি না থেকে বাজেটেড প্রোডাকশন থাকে আর অ্যাকচুয়াল প্রোডাকশন থাকে, তখন বাজেটেড প্রোডাকশন দিয়ে ভাগ দেব। আর অঙ্কে যদি নরমাল ক্যাপাসিটি বা বাজেটেড প্রোডাকশন না থাকে, তখন অ্যাকচুয়াল প্রোডাকশন দিয়ে ভাগ দেব। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। Have you any question? না ভাইয়া। আপনারা কি বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। জি সত্যি সত্যি নাকি জাস্ট আমাকে সত্যি সত্যি বুঝছি। ভয়ে বলতেছেন না? এখানে আমরা সবাই শিখতে আসছি, লজ্জা পাওয়ার কিছু নাই। যেখানে না বুঝবেন সেখানে আমি বুঝাইতে একাধিকবার বোঝাবো যতক্ষণ না বুঝবেন। সুতরাং প্রশ্ন করতে হবে। তাহলে আমরা পরের অংশে যাই। তাহলে দেখো রুলস নাম্বার 6। প্রদত্ত অঙ্কে আনফেভারেবল ভেরিয়েবল ভেরিয়েন্স দেওয়া থাকলে উভয় পদ্ধতিতে ইন্ডিং ইনভেন্টরির পর যোগ করতে হয়। কি বলছি? প্রদত্ত অঙ্কে আনফেভারেবল ভেরিয়েবল ভেরিয়েন্স দেওয়া থাকলে উভয় পদ্ধতিতে ইন্ডিং ইনভেন্টরির পর যোগ করতে হয়। পক্ষান্তরে ফেভারেবল ভেরিয়েবল ভেরিয়েন্স থাকলে বিয়োগ করে বসাতে হবে। তার মানে বুঝলাম, অঙ্কে যদি আনফেভারেবল ভেরিয়েবল ভেরিয়েন্স দেওয়া থাকে, এটা দুইটা পদ্ধতিতে, আমাদের অঙ্কের দুইটা পদ্ধতি, একটা ভেরিয়েবল কস্টিং, একটা অ্যাবজর্পশন কস্টিং, এই দুই পদ্ধতিতেই ইন্ডিং ইনভেন্টরির পর যোগ করে বসাবো। আর যদি ফেভারেবল ভেরিয়েবল ভেরিয়েন্স দেওয়া থাকে, তাহলে বিয়োগ করে বসাবো। কারো কোনো প্রশ্ন? না ভাইয়া। এবার রুলস নাম্বার 7। প্রদত্ত অঙ্কে একাধিক প্রোডাকশন ইউনিট যেমন নরমাল ক্যাপাসিটি, বাজেটেড প্রোডাকশন বা অ্যাকচুয়াল প্রোডাকশন ভিন্ন ভিন্ন দেওয়া থাকলে শুধুমাত্র ওই অঙ্কের অ্যাবজর্পশন কস্টিং করার সময় আন্ডার অবলিক ওভার অ্যাপ্লাইড অফ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আসতে পারে। ভালো করে এখানে বুঝতে হবে, প্রদত্ত অঙ্কে যদি একাধিক প্রোডাকশন ইউনিট যেমন নরমাল ক্যাপাসিটি, বাজেটেড প্রোডাকশন, অ্যাকচুয়াল প্রোডাকশন
ভিন্ন ভিন্ন দেওয়া থাকে। ভিন্ন ভিন্ন মানে নরমাল ক্যাপাসিটি আছে মনে করো 40,000 ইউনিট আর অ্যাকচুয়াল প্রোডাকশন আছে 35,000 ইউনিট, তাহলে এই দুইটার মান কি আলাদা না? তাহলে ওই অঙ্কের শুধুমাত্র অ্যাবজর্পশন কস্টিং করার সময় আন্ডার বা ওভার অ্যাপ্লাইড অফ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আসতে পারে। এক্ষেত্রে মনে রাখতে হবে যে আন্ডার অ্যাপ্লাইড অফ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড যোগ করতে হবে, পক্ষান্তরে ওভার অ্যাপ্লাইড অফ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড বিয়োগ করতে হবে। কারো কোনো প্রশ্ন? ভাইয়া ওই আন্ডার ওভার অ্যাপ্লাইড ওটা কি প্রশ্নে দেওয়া থাকবে? না, আমরা যখন অঙ্কে নরমাল ক্যাপাসিটি এবং অ্যাকচুয়াল প্রোডাকশন ভিন্ন ভিন্ন থাকবে তখন আমরা বুঝতে পারবো যে এটা আন্ডার অ্যাপ্লাইড হবে নাকি ওভার অ্যাপ্লাইড হবে, আমরা অঙ্ক দেখে বুঝতে পারবো। ঠিক আছে? করতে হবে কার সঙ্গে? হ্যাঁ, যোগ করতে হবে কার সঙ্গে? করে ওই ছকের মধ্যে অঙ্ক করার সময় এটা আরো ক্লিয়ার হবে। এন্ডিং ইনভেন্টরির পর যোগ করে বসাতে হবে। ঠিক আছে? অন্য কারো কোনো প্রশ্ন? কারো কি কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। একটা দেওয়া থাকে সেক্ষেত্রে আসবে। আচ্ছা, এবার একটু খেয়াল করো, ম্যানুফ্যাকচারিং কস্ট মানে কয়টা খরচ? কয়টা? চারটা খরচ। আর ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট মানে কয়টা খরচ? তিনটা। তাহলে বলো তো ম্যানুফ্যাকচারিং কস্ট আর ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্টের পার্থক্যটা কোথায়? মূল পার্থক্য কোথায়? ভেরিয়েবলে ফিক্সড কস্ট ফ্যাক্টরিটা আছে, এটা আছে না। তাহলে দেখো তো আমি লিখতে পারি ম্যানুফ্যাকচারিং কস্ট সমান সমান ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট প্লাস ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, এই লাইনটা লেখা যায়? বুঝো? দেখা যায় না? যেহেতু ম্যানুফ্যাকচারিং কস্ট মানে 4টা আর ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং মানে 3টা, তাহলে এই 3 এর সাথে আমি একটা যোগ করে দিলাম, তাহলে 4টা হয়ে গেল। একই কথা না? সবাই কি বুঝতে পারছো? ভাইয়া আরেকবার একটু বলেন। ম্যানুফ্যাকচারিং কস্ট মানে কয়টা খরচ? 4টা। আর ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট মানে কয়টা খরচ? 3টা খরচ। তাহলে এই বাম সাইডে আছে 4টা আর ডান সাইডে আছে 3টা, তা 3 এর সাথে যদি আমি আরেকটা যোগ করে দিই তাহলে 4টা হয়ে যাবে না? জি ভাইয়া। তাহলে দেখো তো লেখা যায় না ম্যানুফ্যাকচারিং কস্ট সমান সমান ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট প্লাস ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। ঠিক আছে ভাইয়া। কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। কারো কোনো প্রশ্ন নাই? অ্যাবজর্পশন কস্টিং এর ছকটা কেমন হবে একটু খেয়াল করো। পার্টিকুলার বলে একটা ঘর হবে আর দুইটা টাকার ঘর হবে। আমি তোমাদের বোঝার সুবিধার্থে একই পেজে দুইটা কস্টেরই পদ্ধতি দেখানো হয়েছে। অ্যাবজর্পশন কস্টিং বাম পাশে, ডান পাশে হচ্ছে ভেরিয়েবল কস্টিং। পরীক্ষার সময় আমাদের এক পেজে একটা করতে হবে যে কোনো একটা পদ্ধতি, ঠিক আছে, কোশ্চেন অনুযায়ী। তাহলে প্রথমে আমি অ্যাবজর্পশন বোঝাচ্ছি। প্রথমে আমরা লিখবো সেলস। অঙ্কে দেওয়া থাকবে যে সেলস কত ইউনিট কত টাকা দরে, সেটা গুণ করে সেকেন্ড কলামে বসাবো। বুঝতে পারছো তোমরা? জি ভাইয়া। এবার লেস লিখবো কস্ট অফ গুডস সোল্ড। লেস কি লিখবো? কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয়। আর আমরা জানি যে অ্যাবজর্পশন কস্টিং এ বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে কয়টা খরচ আসে? প্রথমেই ভাইয়া এক পেজে করতে হবে বলতে